নমস্কার, শুরু করছি ঘোষালনামা। আপনাদের সঙ্গে রয়েছে আমি ইন্দ্রাণী, আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। এবার যে খবর আপনাদের জানাবো, সংবিধান সংশোধনী বিল যে পেশ করা হয়েছে তারপরে তুমুল হই হট্টগোল আমরা লোকসভায় দেখলাম এবং বারবার দফায় দফায় মুলতবি হয়েছে লোকসভা। এবং এই বিলের বিরোধিতায় নেমেছেন বিরোধীরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে সরাসরি প্রকাশ্যে এসে প্রতিরোধ গড়ে তুলেছেন এবং বিরোধিতা করেছেন। তিনি বলেছেন যে এবারে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিরোধী কণ্ঠস্বরকে দমিয়ে দেওয়া হবে, বিরোধী নেতা কর্মীদের পেছনে লেলিয়ে দেওয়া হবে কেন্দ্রীয় এজেন্সিকে। এবং যে প্রশ্ন উঠছে, তাহলে কি এসআইআর থেকে কোথাও এই যেভাবে একটা বিরোধ এসে পড়েছে এসআইআর বিরুদ্ধে, সেটা কি নজর ঘোরানোর চেষ্টা করা হচ্ছে এই বিলকে সামনে রেখে? এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কোথাও কোনো সরকারে যারা আছেন, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যারা প্রতিনিধি বা যারা মন্ত্রী, তাদের তো কেন্দ্রীয় এজেন্সি ডাকে না, বারবার সেই কোপ এসে বিরোধীদের ওপরে পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিরোধিতা জানিয়েছেন এই বিলের। তিনি বলেছেন যে সুপার ইমার্জেন্সির সঙ্গে তুলনা করেছেন এই বিলকে। আমি যাব জনতার কাছে। জনতা, তাহলে আবারও কি এই বিল ঘিরে কোথাও বিরোধীরা একজোট হচ্ছেন এবং কোথাও যে আবারও একটা বিরোধী আন্দোলনের জন্ম দিচ্ছে এই বিল? ইন্দ্রাণী, একটা কথা মানতেই হবে যে লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা হওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির রাজনীতিতে সক্রিয় এবং যেভাবে প্রত্যেকটা ইস্যুতে একটা ঐক্যবদ্ধ হয়ে বিরোধীরা যে এগোচ্ছে বা লড়ছে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইজ প্লেইং এ ভেরি ইম্পর্টেন্ট রোল। এবং সেটা যে কোনো ইস্যুতে, যেটা আমি আগেও বলছি, বারবার বলেছি, যে সেটা এসআইআর মানে এই ভোটার তালিকা সংশোধনের যে নিবিড় যে প্রক্রিয়া সেটাই হোক, বা উপরাষ্ট্রপতি পদে যে প্রার্থী হচ্ছে সেটাই হোক, এবং সব থেকে বড় কথা এই যে বিজেপি যে সংবিধান সংশোধনী বিল, এবং 30 দিন যদি কেউ অভিযুক্ত থাকে তাহলে তাকে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রী বা রাজ্যের মন্ত্রীর পদ ছাড়তে হবে। এখন এইটা নিয়ে একটা বিরোধীরা কিন্তু একজোট হচ্ছে এবং বিরোধীরা বলছে যে এটা সাংঘাতিক, এটা একটা খুব ড্রাকোনিয়ান, এটা সংবিধানকে গলা টিপে হত্যা করা হচ্ছে। তার ফলে এটা প্রথম কথা হচ্ছে যে বিজেপি এখন নিয়ে এলো, এটা তো সিলেক্ট কমিটিতে যাবে, বিলটা এক্ষুনি পাস হচ্ছে না, সংসদের অধিবেশনের শেষ দিনে নিয়ে আসা হলো। এখন এই যে বিহার নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন নিয়ে যে ঐক্যবদ্ধ যে একটা বিরোধী দলের যে চেয়ারটা নিচ্ছিল, সেখানে এই ইস্যুটা নিয়ে এসে এবং এটাতে সোচ্চার হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস, তাতে কিন্তু বিহারের যে ইস্যুটা, বিহারের যে ভোটার তালিকার ইস্যুটা, বিজেপি মনে করছে যে এটা একটা ডাইভার্সন ট্যাকটিক, বিজেপির দিক থেকেও কিন্তু কৌশলগতভাবে এটা করা হয়েছে। তো এখন জানি না যে এটা অ্যাকচুয়ালি আমি জানি না যে এটা কতটা এফেক্টিভ হবে, মানে এটা বিজেপি যে ঘোরানোর জন্য করছে, বিজেপি যে ঘোরানোর জন্য চেষ্টা করছে ইস্যুটাকে, সেটা কতটা সফল হবে কতটা সফল হবে না। কিন্তু বিরোধীরা এই ইস্যুটাতে কিন্তু খুব দ্রুত ঐক্যবদ্ধ হচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি ইস্তফা দিতে রাজি হননি, তাকে ইস্তফা দিয়ে মানে জেলে পড়তে খুব হিমশিম খেতে হয়েছিল বিজেপিকে। আবার অন্যদিকে অমিত শাহ বলছেন যে আমার বিরুদ্ধে অভিযোগ আসার সঙ্গে সঙ্গেই আমি তখন গুজরাটের মানে স্বরাষ্ট্রমন্ত্রী এবং ইস্তফা দিয়ে দিয়েছি। সুতরাং এখানে কিন্তু প্রধানমন্ত্রীও এই বিলের মধ্যে আছে। কিন্তু একটা জিনিস তো পরিষ্কার, যে বিলটা তো বিলই এবং সেটা তো ক্যাবিনেটের ডিসিশন হয়েছে, কিন্তু এটা তো পাসও হয়নি, সংসদে জাস্ট মানে একটা প্লেস হয়েছে, কিন্তু টেবলড হওয়া যাকে বলে ভোটাভুটির জন্য সেটাও হয়নি। এখন এটা সিলেক্ট কমিটিতে চলে যাবে প্রথা মোতাবেক। সুতরাং সিলেক্ট কমিটি, সংসদীয় কমিটি, সেটাতে সব দলের প্রতিনিধি আছে। এখন মানে এটা অনেক ওপিনিয়ন, কাউন্টার ওপিনিয়ন হবে। সুতরাং এখানে কোনো প্রশ্নই উঠছে না এখন এটা বিলটা পাস কর। তাহলে বিরোধীরা কি একটা একটু প্রিম্যাচিওরড নিজার রিয়াকশন করলো? আমি মনে করি যে বিরোধীরাও কিন্তু মানে বিজেপি যদি কৌশলগতভাবে এটা নিয়ে আসে বিলটাকে, বিরোধীরাও কিন্তু কৌশলগতভাবে এই ইস্যুটাতে ঐক্যবদ্ধ হয়ে একটা নতুন ধরনের রাজনীতি কিন্তু আবার শুরু করেছে। সুতরাং দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং সিচুয়েশন। অনেক ধন্যবাদ জানাবো জয়ন্তদাকে। আপনারা শুনছিলেন জয়ন্তদার বিশ্লেষণ। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানালাম। আজকের আলোচনা এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য নজর রাখতে হবে আমাদের অনুষ্ঠান ঘোষালনামা, কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভিতে রাত দিন 7 দিন।